আজকে এই এপিসোডটা শ্যুট করার আগে একটু দ্বিধায় ছিলাম যে কোন শব্দকে কেন্দ্র করে আলোচনা এগিয়ে নিয়ে যাব। একবার ভেবেছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজাকে কেন্দ্র করে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। আবার একবার ভাবলাম ধান্দাবাজ এই শব্দকে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যাব আজকের আলোচনা। কিন্তু তারপর শেষে ভাবলাম উলঙ্গ রাজা বা ধান্দাবাজ নয়, আজকে আমাদের এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাই। চলুন কালিরামের ঢোল এই প্রসঙ্গকে উত্থাপন করে। তা হচ্ছে কালিরামের ঢোল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নিজের সাংবাদিক বৈঠকের প্রথম দিনই দুদিক ফাঁসিয়েই বসে রইলেন। একদিকে তো বাম দিক অর্থাৎ ঢোলের বাম দিক তো অনেক আগেই তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের শুরুতেই ফাঁসিয়ে দিলেন নিজে থেকেই। তিনি সরাসরি বললেন তিনি জয়েন করছেন এবার বিজেপিতে। অর্থাৎ গত 4 দিন ধরে যে সম্ভাবনা রাজ্য জুড়ে সংবাদ মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছিল যে নিজের পদ থেকে সময়ের আগে ইস্তফা দেওয়ার পর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে যিনি প্রাক্তন হয়ে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত বিজেপিতে জয়েন করতে চলেছেন, সেই সমস্ত সম্ভাবনা কাটিয়ে দিয়ে নিজের এক সময়ের গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই নরেন্দ্র মোদী মার্কা গ্যারেন্টিকে একেবারে ক্লিন সুইপে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়ার পর তিনি ঘোষণা করলেন যে না, তিনি তার বিকাশদার দলে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন নরেন্দ্র দা অর্থাৎ মোদী দা অর্থাৎ দেশের সবচেয়ে বড় নেতা, দেশের অন্যতম নয় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির ঘরে। আর তাই তিনি বিজেপিতেই জয়েন করছেন। আর এইভাবেই সাংবাদিক বৈঠকের শুরুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে আমাদের এই আলোচনার কালিরাম, নিজের ঢোলের দুদিকই ফাঁসিয়ে বসে রইলেন। ও কালিরাম তো নিজের ঢোলের দুদিক ফাঁসিয়েছেন, তো তার ফলে ঢোল বাজালেও শব্দ হবে না। কিন্তু আপনারা একটা কাজ করলে অবশ্যই এখনই শব্দ হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটা বিষয়, এই সাবস্ক্রিপশনটা আপনাদের জন্য একেবারে ফ্রি। এই একটি সাবস্ক্রিপশন করলে আশীর্বাদ দ্য ট্রুথ অতিরিক্ত উৎসাহ পাবে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। তাহলে চলুন এবার আলোচনা করা যাক কালিরামের অভিরামের ঢোল কিভাবে নিজের ঢোল তিনি দুদিকেই ফাঁসালেন প্রথম দিন, সে নিয়ে আলোচনায়। তা হচ্ছে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের প্রায় সব সংবাদ মাধ্যম, সেই ডিজিটাল হোক আর টেলিভিশনই হোক, এমনভাবে নিজেদের ক্যামেরা আর বুম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে তাক করে রেখেছিল, তার প্রত্যেকটা স্টেপ ইঞ্চি বাই ইঞ্চি আপডেট আমরা পাচ্ছিলাম। সবচেয়ে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে আনন্দবাজার ডিজিটাল। তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কখন উঠলেন, কখন চেয়ারে বসলেন, কপা হাঁটলেন, তিনি জল খেলেন, ঢোক গিললেন, হাঁচলেন, কাশলেন, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেঁদেছেন কি পাঁদেননি এই আওয়াজটা যেহেতু তারা পাননি, আর ডিজিটালে যেহেতু লেখার হরফে সেই পাঁদার আওয়াজ আপনাদের শোনাতে পারবে না, তাই সেটা কিন্তু অভিজিতের বিষয় তারা আপডেট দিতে পারেনি। কিন্তু সকাল থেকে সব আপডেট দিচ্ছিলেন। আর সেই মতোই, সেই কথা মতোই অর্থাৎ আমাদের আজকের আলোচনার কালিরাম, যার আসল নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আপাতমস্তক একজন ধান্দাবাজ, বরাবর যা বলে এসছে আশীর্বাদ দ্য ট্রুথ, আসলে আশীর্বাদ দ্য ট্রুথ কখনো, আপনারা যারা দেখছেন হয়তো অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাসিয়া মনে করেছিলেন, অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান মনে করেছিলেন, আর এইবার যারা তাকে মাসিহা বা ভগবান ভেবেছিলেন তাদের এবার গুরু দায়িত্ব কাঁধে পড়লো। তা হচ্ছে এবার এই ভগবানের ভেতর থেকে আপনাদের অবতার খুঁজে বার করতে হবে। কিন্তু একটা কথা, অবতার খোঁজার সময় কিন্তু একেবারেই রাম কৃষ্ণ এই দুটো অবতার খুঁজে বার করবেন না, কারণ রাম আর কৃষ্ণ এই দুটো এবং তার সঙ্গে বিষ্ণু, এই 3টে অবতার অলরেডি কিন্তু উনি যে দলে জয়েন করতে চলেছেন সেই দলের সবচেয়ে বড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দলের চেলাচামুন্ডরা দিয়ে ফেলেছে। তার ফলে এই 3টে অবতার ছাড়া বাদ বাকি যে কোনো হিন্দু দেবদেবীর অবতার হিসাবে আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মননে ভাবতে পারেন এবং প্রচারও করতে পারবেন, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই। আমার কেন, এই দেশের গণতন্ত্র আপনাদের এই অধিকার দিচ্ছে, অবশ্যই সেই অধিকার আপনাদের হাতে রয়েছে, পালন করবেন। কিন্তু যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করলেন বিজেপিতে জয়েনের মধ্যে দিয়ে যে তিনি গত 1.5 বছর ধরে রাজ্যে উঠে আসা একাধিক দুর্নীতি নিয়ে যেভাবে তার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তিনি বিভিন্ন রায় দিয়েছেন, সেই রায় কিন্তু রাজনৈতিকভাবে চালিত।
অনেকে শুরুতে মনে করছিল এই রায় সিপিআইএম দ্বারা চালিত, এবার তারা মূর্খের স্বর্গে বসবাস করছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরাবরই সিপিআইএম ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বাস্তবে একজন একনায়কতন্ত্রী মানুষ। এই কথা কিন্তু এর আগেও আমি বেশ কিছু প্রতিবেদনে উল্লেখ করেছি। আর যেহেতু তিনি বিজেপিতে জয়েন করছেন, সেখান থেকে আরও একবার স্পষ্ট হলো, যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একনায়কতন্ত্রী মানসিকতার মানুষ, তাই তিনি যে দল বাছবেন সেই দলের সুপ্রিম লিডারও একনায়ক মানসিকতারই হতে হবে। আর সেই মতোই তিনি বাছলেন বিজেপি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়েন করছেন বিজেপিতে। আর এরপরেই রাজ্য জুড়ে এখন আড়াআড়ি দুটো ক্যাম্প বিভক্ত হয়ে গেছে। একদল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে, কিন্তু তারা আবার ভেতরে ভেতরে বিজেপির ভোটার নয়। আবার এক দল যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা আবার ভেতরে ভেতরে অনেকেই বিজেপির ভোটার, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের আগে দলের টিকিট শুরুত করে দলের নেতারা ধরিয়ে দেবে, তা কিন্তু তারা মেনে নিতে পারছে না। আর তাই নিয়েই কিন্তু লোকসভা নির্বাচনের আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢোল সরবের পর থেকেই শুরু হয়েছে বিজেপির অন্দরে গুঞ্জন। প্রসঙ্গ হচ্ছে, কথা ছিল 7 তারিখ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। সন্দেশখালীর মা বোনেরা যে সভায় উপস্থিত থাকার কথা, যদিও বিজেপির তরফে সরাসরি অফিসিয়ালি এখনও জানানো হয়নি, তা সত্ত্বেও বিজেপির অন্দরের যা খবর, সেখানে সন্দেশখালীর নির্যাতিতাদের আরেকটি মঞ্চে বসানো হবে। তারা মুখ ঢেকে থাকবেন এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে কথা বলবেন। সেই মঞ্চে এই সবচেয়ে বড় যোগদানের ঘোষণা করত রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারীও সোমবার সেই ক্লেম করেছিল। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে বললাম একনায়ক মানসিকতার ব্যক্তি, তিনি শুভেন্দু অধিকারীর সেই চিন্তা ভাবনা, রাজ্য বিজেপির সেই পরিকল্পনায় একেবারে গরম কড়ায় ছুস করে জল ঢেলে দেওয়ার মতো জল ঢেলে দিলেন এবং নিজে দুপুরবেলা নিজের সল্টলেকের বাড়িতে রাজ্যের প্রায় সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যমকে ডেকে ঢোল পিটিয়ে এবং একই সঙ্গে ঢোলের দুদিক ফাঁসিয়ে প্রচার করলেন তিনি যুক্ত হচ্ছেন বিজেপির সঙ্গে। আর বিজেপি যদি লোকসভা নির্বাচনের টিকিট তাকে দেয়, তাহলে তিনি অবশ্যই সে বিষয়ে ভেবে দেখবেন। এরপরেই সরাসরি তার কাছে প্রশ্ন উঠে আসে, তিনি সিপিআইএমে গেলেন না কেন? কারণ প্রসঙ্গ উঠে আসছিল, হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের সিপিআইএম নেতৃত্বের যেহেতু খুব ঘনিষ্ঠ, তিনি হয়তো অবসরের পর সিপিআইএমে জয়েন করতে পারেন। এখান থেকে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তিনি ধর্মে বিশ্বাসী। এই ধর্মে বিশ্বাসী কথাটা কিন্তু মাথায় রাখুন। এই নিয়ে কিন্তু আমরা 2 মিনিটের মধ্যে আলোচনা করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন তিনি ঈশ্বর বিশ্বাসী এবং ধর্মে যেহেতু বিশ্বাস করেন, তাই তার সঙ্গে বামপন্থার আদায় কাঁচকলায় সম্পর্ক। যদি তিনি সিপিআইএমের ঘরে যেতেন, তাহলে শুরু থেকেই তাই নিয়ে সমস্যা হতো। এরপরেই তিনি কংগ্রেসের প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন, জয়রাম রমেশের মতন কিছু অত্যন্ত শিক্ষিত মানুষ কংগ্রেসের মধ্যে আছেন, যদিও তারা উঁচু পদ কখনো পাবেন না, কারণ কংগ্রেসের পারিবারিক জমিদারির জেরে রাহুল গান্ধীর ছায়াতেই, রাহুল গান্ধীর পেছনেই তাদের থেকে যেতে হবে এবং তাই জন্যই তিনি কংগ্রেসেও যাচ্ছেন না। আর তাই এই 2 ঘর যেহেতু তার জন্য নয়, তাই জন্যই তিনি শেষমেশ রাজ্যের শাসক দল তথা পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যতম আঞ্চলিক বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়াবার জন্য রাজ্যে বিজেপির হাত শক্ত করতে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির হাত শক্ত করতে তিনি বিজেপিতে যোগদান করছেন। এবার আসুন বলি ধর্মের প্রসঙ্গ নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বলেছেন আমি ধর্মে বিশ্বাস করি? একটা বিষয় মানতে হবে, গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এবং বিভিন্ন রাজ্যে দফায় দফায়, কখনো ক্লিন ভোটে, আবার সিংহভাগ সময় হর্স ট্রেডিংয়ের মাধ্যমে বিভিন্ন রাজ্যের বিধানসভা দখলের মধ্যে দিয়ে বিজেপি একটা চর্চা সারা দেশ জুড়ে বিষ বাষ্পের মতন ছড়িয়ে দিয়েছে, তা হচ্ছে হিন্দু মুসলিম রাজনীতি। আর বিজেপিকে এই কাজে দফায় দফায় পদে পদে সাহায্য করেছে 2014 পর থেকে গড়ে ওঠা দেশের সংবাদ মাধ্যম, যা বর্তমানে গদি মিডিয়া বলে খ্যাত। এই গদি মিডিয়া যেভাবে সারা দেশ জুড়ে বিজেপির হিন্দু মুসলিম প্রোপাগান্ডাকে ক্রমশ হাওয়া দিয়ে চলেছে, যার জেরে ইতোমধ্যেই তিনজন ন্যাশনাল লেভেলের প্রথম সারির অ্যাঙ্কার, 2জন ফাইনের মুখে পড়েছে এবং 1জন ওয়ার্নিং খেয়েছে।
এই ঘটনার মধ্যে দিয়ে, তাই তিনি ধর্মে বিশ্বাস করি বলে রেখেছেন। কারণ বিজেপির ঘরে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলেন এবং যেহেতু তিনি নিজের গা থেকে বিচারপতির জোব্বা খুলে রেখে দিয়েছেন, আইনজীবীর কালো কোটও তিনি খুলে ফেলেছেন, তাই সংবিধানের প্রতি তার হয়তো আর বিশেষ একটা দায় বর্তায় না। আর তাই এবার তাকে করতে হবে হিন্দু মুসলিম রাজনীতি। যারা অভিজিৎ বাবুর অন্ধভক্ত তারা একবার ভেবে দেখুন, এই অন্ধভক্তের মধ্যে হিন্দুও আছেন, মুসলিমও আছেন। এবার আপনার এই মাসিহা যখন মঞ্চে উঠে বলবে হিন্দু খতরে মে হে, কারণ দেশে মুসলিম পপুলেশন বাড়ছে, তখন আপনারা যারা মুসলিম হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাসিহা মনে করেছিলেন, আর হিন্দু হিসেবে যাদের মধ্যে মুসলিম ঘৃণা নেই তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান মনে করেছিলেন, তারা আপনাদের মাসিহা এবং ভগবানকে কোন আসনে রাখবেন না বাথরুমে একেবারে কোমরের ওপর নিয়ে গিয়ে বসিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত এখনই ভাবা শুরু করে দিন। এবার এই ধর্মের প্রসঙ্গ গেল, এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে রিপোর্টারদের তরফে একটা সরাসরি ইয়র্কার করা হয়। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে একেবারে আনকোরা প্লেয়ার। এখনও অবধি তিনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে, বিশেষ করে লোকসভা ভোটের মতন একটা এত বড় একটা ইভেন্টের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এখনও কোনো বক্তৃতা দিতে ওনাকে শোনা যায়নি। এইবার তিনি দেবেন, কিন্তু তার আগেই রিপোর্টারদের করা এই ইয়র্কারকে উনি একেবারে লোপ্পা ক্যাচ তুলে দিলেন হাতে, এবং যার জেরে ইতোমধ্যেই বিজেপির অন্দরে প্রবল ক্ষোভ বিক্ষোভ এবং একে অপরের মুখ চাওয়াচাই শুরু হয়ে গেছে। তা হচ্ছে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ। শুভেন্দু অধিকারীকে নারদা ঘুষকাণ্ডে টাকা নিতে দেখা গেছে, সেই ছবি আমরা সকলে দেখেছি। এবং 2014 লোকসভা নির্বাচনের সময় তা ছিল বিজেপির তরফে হট টপিক। সেই টপিকে যখন প্রশ্ন করা হয় তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তা ছিল চক্রান্ত। এরপরেই ব্যাক টু ব্যাক প্রশ্ন করা হয় তাহলে যে সমস্ত তৃণমূল বিধায়ক সাংসদদের টাকা নিতে দেখা গেছে সে বিষয়েও তিনি বলেন তাও হলো আসলে চক্রান্ত। অর্থাৎ শুরুতেই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠতে না উঠতেই তিনি যেহেতু নারদাকাণ্ডকে চক্রান্ত হিসাবে দাবি করেছেন, তাহলে তৃণমূল বিধায়ক সাংসদদেরও কী করে তিনি বলবেন তারা ঘুষ নিয়েছেন? তিনি তখন নিজের থুতু নিজে গেলার মতো করেই তিনি বলতে বাধ্য হয়েছেন সেটিও চক্রান্ত। আর এখানেই নিজের থুতু নিজে গেলার মতন অবস্থা শুরুতেই হয়ে গেছে রাজ্য বিজেপির। প্রথমত কথা ছিল নরেন্দ্র মোদী ঢোল পিটিয়ে বলবেন যে এত বড় ঘোষণা করবেন যে এত বড় মানুষ রাজ্য বিজেপিতে লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপিতে জয়েন করছেন। সেখান থেকে দাঁড়িয়ে তো প্রথমেই নিজে ঘোষণা ওটা করে দিয়েছেন, তার ফলে শুভেন্দুর সাসপেন্সে একেবারে জল ঢেলে দিয়েছেন। তারপরে আবার নারদা প্রসঙ্গে শুভেন্দুকে শুধু নয়, একই সঙ্গে তৃণমূলের সাংসদ বিধায়কদেরও তিনি ক্লিন চিট দিয়ে দিয়েছেন চক্রান্ত বলে। কিন্তু সাংবাদিকরা তৃতীয় প্রশ্ন করেনি তাহলে চক্রান্তটা কার? 2014 ওই চক্রান্তটা করেছিল কে? প্রশ্নের উত্তর সকলেরই জানা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তাদের সবচেয়ে বড় নেতার সম্ভবত এই চক্রান্ত হলেও হতে পারে। তার জন্য যদিও ইডি সিবিআই এর তদন্ত দরকার, কিন্তু সেই কেন্দ্রীয় এজেন্সিও তো এখন নরেন্দ্র মোদীর দলের। তার ফলে নারদার তদন্ত সিবিআই এর হাতে থাকলেও সেই জল এখনও যেখানে ছিল সেখানেই আছে, গড়িয়ে গড়িয়ে আর চার্জশিট সম্পূর্ণ পেশ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হতে পারেনি। ছেড়ুন, নারদার কাণ্ড গেল, এবার আসি আবারও অভিজিতের প্রসঙ্গে। তৃণমূলের প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো, শুরুতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করলেন তাতে করে আর কিছু হোক চাই না হোক, যদি তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে বিজেপির হয়ে কোনো না কোনো কেন্দ্রে, আমি একদম শিওর করে বলতে পারি তিনি দাঁড়াচ্ছেন অভিষেক ব্যানার্জির বিপরীতে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই। যদি তিনি দাঁড়ান সেখানে শুরুতেই কিন্তু একটা বড় অংশের মানুষকে নিজের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। অর্থাৎ তৃণমূল প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি দুর্নীতির প্রসঙ্গে যেমন সরব হয়েছেন, তেমনটা তিনি তৃণমূলকে বলেছেন তৃণমূল একটি যাত্রা দল এবং তৃণমূলের যাত্রা হচ্ছে মা মাটি মানুষ। একবার ভেবে দেখুন 2011 সালে যে ক্যাপশনকে কেন্দ্র করে রাজ্যের এত বড় পালা পরিবর্তন হয়ে গেল, 34 বছরের বাম শাসনকে ঝাঁটিয়ে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস শুধু এই একটি ক্যাপশনকে হাতিয়ার করে। এবং তারপর 2014 লোকসভা নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, এক্ষেত্রে 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু
বাংলা তার মেয়েকে চাই, এই ক্যাপশন মা মাটি মানুষের চেয়েও বড় আকার ধারণ করেছিল। কিন্তু তাতেও মা মাটি মানুষ এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2011 সাল থেকেই চলে আসছে। আর শুরুতেই তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি মা অর্থাৎ মহিলা ভোটে সরাসরি আঘাত দিলেন এবং পাশাপাশি আঘাত দিলেন মানুষের ভোটেও। তাদেরকে এক পংক্তিতে বসিয়ে যাত্রা দল হিসাবে তিনি ঘোষণা করলেন, যা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্ভবত দ্বিতীয় আরেকটি ভুল পদক্ষেপ। এবং এখান থেকেই বলতে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলেন কালিরাম, যিনি শুরু থেকেই নিজের ঢোলের দুটি পর্দায় ফাঁসিয়ে বসে রইলেন। এরপরে এলো অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ। অভিষেক ব্যানার্জির নাম সরাসরি না করে এদিন অভিষেক ব্যানার্জিকে তিনি তালপাতার সেপাই হিসাবে আখ্যায়িত করেন। অভিজিৎ এদিন বলেন যে অভিষেক ব্যানার্জি তালপাতার সেপাই নাম না করে, এবং তিনি বলেন যে অভিষেক ব্যানার্জি বাস্তবে আইনের কিছু বোঝে না। এটা ঠিক, অভিষেক ব্যানার্জি কিন্তু যেখান থেকে MBA পাশ করেছে তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ওঠে এবং সেই সংস্থাই কিন্তু এখন অবৈধ। তাই নিয়ে আমরা এর আগে একটি এপিসোডও করেছি, আই বাটনে দিয়ে রাখলাম, পারলে দেখে নিন। কিন্তু অভিষেক ব্যানার্জিকে নাম না করে তালপাতা সেপাই বলার অন্যতম কারণ হচ্ছে 29 তারিখ যখন শেখ শাহজাহান গ্রেফতার হয় তার 4 দিন আগে থেকে অভিষেক ব্যানার্জি টুইটারে বলেন যে হাইকোর্টের নির্দেশের কারণেই রাজ্য পুলিশের হাত পা বাঁধা এবং তার জন্য তিনি হাইকোর্টের পর্যবেক্ষণের PDF কপি জনগণের সামনে তুলে ধরেন তার টুইটার হ্যান্ডেলে, এবং সেখানে 8 এবং 7 নম্বর পংক্তিকে তিনি লাল এবং হলুদ কালিতে হাইলাইট করে দেখান, এবং যার পরেই তিনি ক্লেম করেছিলেন যে রাজ্য পুলিশের হাত পা বাঁধা। যদিও হাইকোর্ট পরের দিনই তা স্পষ্ট করে দেয় যে শুধু পুলিশ নয়, CBI ED যে চায় সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। আর তারপরেই কুণাল ঘোষের কথা মতো 7 দিনও না যেতে যেতে 3 দিনের মধ্যেই টুপ করে শেখ শাহজাহান ধরা পড়ে পুলিশের জালে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন অভিষেক ব্যানার্জির নাম না করে তালপাতার সেপাই আখ্যা দিয়ে বলেন অভিষেক ব্যানার্জি আইনের কিছু বোঝে না, বিচার ব্যবস্থার কিছু বোঝে না, ওর পেটে বোমা মারলেও শিক্ষা দীক্ষা বেরোবে না। সে শিক্ষা দীক্ষা বেরোক চাই না বেরোক, কিন্তু শুরুতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে আবারও বিচারপতির আসন থেকে সম্পূর্ণ নেমে যাবার পর শুরুতেই অভিষেক ব্যানার্জিকে টার্গেট করছে, সেখান থেকে এটা আবারও প্রমাণিত হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি ঢোক গিলছেন, সেখানে অভিষেক ব্যানার্জিকে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এবার একবার ভেবে দেখুন যে SSC দুর্নীতি কাণ্ডে মূলত নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি এই ক্ষেত্রগুলোতে অভিষেক ব্যানার্জির সংস্থাকে কেন্দ্র করে দফায় দফায় যে সমস্ত মন্তব্য অভিষেক ব্যানার্জিকে জড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন তা কতটা বিচারক হিসাবে করেছেন আর কতটা আগামী দিনে তিনি বিজেপিতে জয়েন করতে চলেছেন সেই রাজনৈতিক নেতা হিসাবে করেছেন, একবার নিজেরাই নিজেদের প্রশ্ন করে নিন। কিন্তু অভিষেক ব্যানার্জিকে তালপাতা সেপাই বলার পাশাপাশি সাংবাদিকেরা প্রশ্ন করেন, তাহলে আপনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কি লোকসভা নির্বাচন লড়ছেন? তখন অভিষেক ব্যানার্জির নাম না করে আবারও বলেন অভিজিৎ বাবু যে তিনি যদি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়েন তাহলে লক্ষ লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জিকে হারাবেন। অর্থাৎ শুরুতেই অভিষেক ব্যানার্জিকে তিনি চ্যালেঞ্জ করেছেন। এখন একটা বিষয় দেখতে হবে, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু অন্যতম ফোকাসে থাকবে। সেখানে একসঙ্গে যেমন অভিষেক ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, তেমনটাই বিজেপির হয়ে সম্ভবত নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্টো দিকে আবার নামতে চলেছে ISF এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। অর্থাৎ অভিষেক ব্যানার্জি 2019 সালে যে ভোট পেয়েছিলেন সেই ভোট কিন্তু এবার অনেক অংশে ভাগ হবে। একদিকে একটা বড় অংশের মুসলিম ভোট যাবে যেমন নওশাদ সিদ্দিকীর দল ISF এর দিকে, ঠিক তেমনটাই একটা বড় অংশের হিন্দু, উগ্র হিন্দু এবং সূক্ষ্ম উগ্র হিন্দুর ভোট কিন্তু যাবে বিজেপিতে। এবং একই সঙ্গে তৃণমূলপন্থী অনেকেরই ভোট যারা এই দুর্নীতির জেরে বেশ মানসিকভাবে জেরবার, তাদের ভোটও যাওয়ার চান্স রয়েছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দল, আগামী দিনের দল 7 তারিখ থেকে যা অফিসিয়ালি তার দল হতে চলেছে বিজেপির দিকে।
সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির জন্য ডায়মন্ড হারবার কেন্দ্র যথেষ্ট চাপের হয়ে উঠতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র প্রবীণ নাগরিকদের দলের তরফে টাকা দেওয়া বা মহিলাদের সরকারি প্রকল্পের অর্থ যাতে তারা সহজে পান তার ব্যবস্থা করে দিলেই যদি ভোটের আগে নিজের মাইলেজ ফিরে পাওয়া যায়, তা কিন্তু একেবারেই এক্ষেত্রে এবার ঘটবে না। অভিষেক ব্যানার্জিকে কিন্তু লোকসভা নির্বাচনের শুরু থেকে নিজের জমি শক্ত করে প্রচার করতে হবে। আর অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অলরেডি বিচারকের মুখোশ পরে দিনের পর দিন এজলাসে বসে যেভাবে নিজের রাজনৈতিক মাইলেজ সেট করেছেন, তা কিন্তু এক্সট্রা ইউএসপি যোগাতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের লড়াইয়ে। এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয় যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ প্রসঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন 2026-এ তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে পুরো ভ্যানিশ হয়ে যাবে। ঠিক অনেকটা ওই সোনার কেল্লায় মুকুল যেমন বলল দুষ্টু লোকটা ভ্যানিশ হয়ে গেল, ঠিক তেমনটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে এই দুষ্টু তৃণমূল কংগ্রেস 2026-এ রাজ্য থেকে ভ্যানিশ হয়ে যাবে। তিনি বলেন শুধু দরকার আর 2-3টে গ্রেফতারি। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বিজেপি রাজ্যে নিজের রাজনৈতিক মাইলেজ সেট করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাতিয়ার করে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে কিন্তু এখনও অবধি কেন্দ্রীয় এজেন্সি সঠিক তথ্য প্রমাণও আদালতে জমা করতে পারেনি দুর্নীতি কাণ্ডগুলোর বেসিসে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কেই এখনও অবধি এসএসসি দুর্নীতি কাণ্ডের জন্য অন্যতম কিংপিং হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী দলগুলি দাবি করেছে। আর এখান থেকেই বলতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দফায় দফায় তৃণমূলের নেতা মন্ত্রীরা যেভাবে জেলে গেছে এবং আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে দরকার আর 2-3 জনের গ্রেফতারি, সেখান থেকেই স্পষ্ট হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্যগুলোকে সামনে নেই রাজনৈতিক প্রচারে নামবে এবং অভিষেক ব্যানার্জি আবারও এবার তার টিম অভিষেককে নিয়ে জোরালো আকারে সওয়াল করবে যে তিনি দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত পর্যবেক্ষণ এবং নির্দেশ রাজনৈতিক দল দ্বারা চালিত, সেই তার বলা কথাই কিন্তু এবার অক্ষরে অক্ষরে প্রমাণ হচ্ছে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই কিন্তু শুরুতেই নিজের ঢোল যেমন দুদিকে ফাঁসিয়ে বসে আছেন, শুধু তাই না নিজের কবর নিজেই খুঁড়ছেন। যদিও তিনি তো ধর্মে বিশ্বাস করেন, তিনি তো কবরে যাবেন না, কবর গেলে তো তিনি সেই ওই যাদের দ্বারা খাতরা তাদের কথা আমি বলে ফেললাম, থুড়ি তিনি কবরে যাবেন না, নিজের চিতা তিনি নিজেই সাজাচ্ছেন। অন্যদিকে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়ে তিনি কিন্তু বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অসভ্য অশ্লীল একটা লোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বিশেষ কোনো বাক্য ব্যয় না করলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত বিরক্তির কারণ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, তা কিন্তু এদিনও সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। আর একেবারে শেষে সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় তৃণমূলের 10 তারিখের ব্রিগেড সমাবেশ, যা জনগর্জন সভা নাম দিয়েছে তৃণমূল, সেই বিষয়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বলেন ব্রিগেড সমাবেশে জনগর্জন কতটা হবে তিনি জানেন না, কিন্তু তিনি এটা বলেন তা হবে জনমিউ সভা। আর এখান থেকেই এখন দেখার 7 তারিখ একদিকে বারাসাতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি 2001 সালে গুজরাট দাঙ্গার সময় ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং যে দাঙ্গায় হাজারো মুসলিম মহিলা ধর্ষিতা, নির্যাতিতা এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। সেই সময় অর্থাৎ 2001-এর গুজরাট দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। তিনি আসছেন সন্দেশখালীর নিপীড়িত মা বোনেদের চোখের জল মোছাতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 10 তারিখ ব্রিগেডে ডাক দিয়েছে বিশাল ব্রিগেড সমাবেশ, যাকে তারা নাম দিয়েছে জনগর্জন সভা। এখন দেখার এই দুটো সভাতেই কত লোক জড়ো হয়, কিন্তু একটা বিষয়, লোক জড়ো হলেই যে ভোট দেবে তেমন গ্যারেন্টি কিন্তু মোদিবাবু আর দিদি কেউই আজ অবধি দিয়ে উঠতে পারেনি। কিন্তু তাতেও এখন দেখার এই দুটি সভায় কত লোক হয়, আর তারপরেই বোঝা যাবে অভিজিৎ বাবুর কথায় জনমিউ বাস্তবে জনমিউ হয় না বাস্তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় তাদের দল জনগর্জন সভা করতে সফল হয়। সেই সব দিকে নজর থাকবে। আর আপনারা দেখবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।